প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। উচ্চ মাধ্যমিক নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থী, তোমরা আশা করি ভালো আছো। আর দ্বিতীয় কথা, যে আমরা তোমাদের সাথে ফিজিক্যালি বা শ্রেণীকক্ষে তেমন কোনো যোগাযোগ আমাদের নাই। আমরা বিশেষত কোনো স্টুডেন্টদেরকে সেভাবে চিনিও না। তো আমরা যেহেতু শিক্ষক ছাত্রছাত্রী বা শিক্ষার্থীর তুলনায় কম, সেই ক্ষেত্রে তোমরা আমাদেরকে চিনে থাকবে। তো আমরা আশা করছি খুব শীঘ্রই আমাদের শ্রেণী কার্যক্রম শুরু হয়ে যাবে, এবং এই শ্রেণী কার্যক্রম শুরু হলে আমরাও আশা করি তোমাদের চিনবো, তোমরাও আমাদের চিনবে। আর সর্বোপরি আমাদের যে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, অর্থাৎ উত্তরবঙ্গের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে যে অনলাইন ক্লাস শুরু হয়েছে, তারই ধারাবাহিকতায় ইতিহাস বিভাগ থেকেও কিন্তু তোমাদের ইতিহাসের, অর্থাৎ যারা মানবিক বিভাগের শিক্ষার্থী, তাদের ইতিহাসের উপরেও কিন্তু অনলাইন ক্লাস চলছে। তোমরা জানো যে ইতোপূর্বে আমাদের প্রায় 5টা ক্লাস তোমাদের সাথে হয়েছে। মানে আমাদের বিভাগীয় 4জন শিক্ষকের মধ্যে প্রত্যেক শিক্ষকই একটা করে ক্লাস নিয়েছেন। শুধুমাত্র ডক্টর শাহাদাত হোসেন সরকার স্যার 2টা ক্লাস নিয়েছেন। আর আজকে আমি তোমাদের সাথে দ্বিতীয় ক্লাস নিয়ে উপস্থিত হতে যাচ্ছি। ইনশাআল্লাহ আশা করি আল্লাহর রহমতে আমরা ভালোভাবে আমাদের পাঠ্যক্রম শেষ করতে পারবো, বা আমাদের ক্লাস লেকচার শেয়ারিং করতে পারবো। এখানে আসলে অনলাইনের মাধ্যমে ক্লাসগুলো নিলে অনেক কিছুই আমার কাছে মনে হয় অনেক কিছুর অভাব থেকে যায়, যেটা শ্রেণী কার্যক্রমের মাধ্যমে নিলে অনেক কিছু সমাধান করা সম্ভব হয়। তথাপিও নেই মামার থেকে তো কানা মামা ভালো, সেই হিসাবে আমরা শ্রেণী পাঠ্যক্রম অপোজিট হিসাবে বা বিপরীত হিসাবে আমরা কিন্তু তোমাদের অনলাইন ক্লাস শুরু করেছি বা অনলাইন ক্লাস নিচ্ছি। তোমরা জানো যে আমাদের ইতিহাসে অর্থাৎ মানবিক বিভাগের ইতিহাসের 2টা পত্র, একটা হচ্ছে ইতিহাস প্রথম পত্র, একটা হচ্ছে ইতিহাস দ্বিতীয় পত্র। ইতিমধ্যে আমরা ইতিহাস প্রথম পত্রের ক্লাস শুরু করেছি। যেহেতু 4জন শিক্ষক 4টা বিষয়ের উপরে ক্লাস নিচ্ছেন, সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সরকার স্যার ইতিহাস প্রথম পত্রের প্রথম অধ্যায়ের উপরে ইতিমধ্যে 2টা ক্লাস শেষ করেছেন। আজকে আমি ইতিহাসের 3য় অধ্যায়ের 2য় নাম্বার ক্লাস নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তোমরা জানো যে আমি এর আগে তোমাদের সাথে যে প্রথম একটা ক্লাস শেয়ারিং করেছিলাম, সেই ক্লাস সম্পর্কে আমি সামান্য একটা ধারণা দিয়ে তারপরে আমি তোমাদের সাথে আজকের ক্লাস নিয়ে আলোচনা করব। তো প্রথমে ফর্মালিটিস হিসাবে উচ্চ মাধ্যমিক শ্রেণীর ইতিহাসের নবাগত শিক্ষার্থীদের, অর্থাৎ প্রথম পত্রের 3য় ক্লাসের নবাগত শিক্ষার্থীদের আমি স্বাগত জানাচ্ছি, এবং ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, প্রভাষক ইতিহাস বিভাগ নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী। ইতিমধ্যে তোমরা আমাদের চিনে থাকবে, অনেকে ভর্তির সময়ও দেখেছো, আবার অনেকে প্রথম ক্লাসেও দেখেছো। এছাড়াও আমাদের প্রথম যে ক্লাস ডক্টর শাহাদাত হোসেন স্যার নিয়েছিলেন, সেখানে কিন্তু আমাদের বিভাগ পরিচিতি সম্পর্কে একটা ভালো আইডিয়া দিয়েছিলেন। সেখান থেকেও তোমরা আশা করি আমাদেরকে চিনে থাকবে ইনশাআল্লাহ। তো আমরা যদি আমাদের আজকের ক্লাসের কথা বলি, তাহলে দেখি আমাদের আজকের পাঠের শিরোনামটা কি হবে। আমাদের পাঠের শিরোনাম যে ইংরেজ ঔপনিবেশিক শাসন ব্রিটিশ আমল। দেখো, আমি কিন্তু তোমাদের প্রথম অধ্যায়ের উপরে, অর্থাৎ প্রথম ক্লাসেই আমি একটা ধারণা দিয়েছিলাম যে আমাদের দেশে যে আমরা যে প্রথম পত্রের যে ক্লাসটা করব, এই ক্লাসটা আসলে ইংরেজ শাসন, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা 1498 সাল বা 1500 সাল থেকে শুরু করে তোমার আমাদের মুক্তিযুদ্ধ, অর্থাৎ 1971 সাল পর্যন্ত আমাদের এই প্রথম পত্রের বিষয়গুলো। তো সেক্ষেত্রে অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন আমল থেকে শুরু করে 1971 সালের ব্রিটিশ আমল পর্যন্ত, অর্থাৎ 1971 সালের স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত আমাদের এই প্রথম পত্রে আমাদেরকে আলোচনা সমালোচনা করতে হবে। সেইখানে প্রথম পত্রে প্রথম অধ্যায়ে আসলে প্রথম অধ্যায় স্যার যে অধ্যায়টা পড়াচ্ছেন শাহাদাত হোসেন স্যার, প্রথম অধ্যায়টা হচ্ছে পুরা বইয়ের একটা সূচনা মাত্র, পুরা বইয়ের ভূমিকা।
এরপর থেকে আসলে শুরু হয়েছে দ্বিতীয় চ্যাপ্টার থেকে শুরু করে একেবারে নবম চ্যাপ্টার পর্যন্ত আমাদের ক্লাস বিষয়গুলো। কিন্তু প্রথম চ্যাপ্টার অর্থাৎ প্রথম অধ্যায় যদি তোমরা স্যারের সাথে ভালোভাবে ক্লাস করো, তাহলে ভিতরে কি বিস্তারিত পড়বো সেটা কিন্তু প্রথম অধ্যায় থেকে তোমরা বুঝে ফেলো। অতএব প্রথম অধ্যায়টা ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেইখান থেকে আমরা আসলে অনেক কিছু শিখতে পারবো এবং আমরা ভিতরের বিষয়গুলো জানতে পারবো। তোমরা আমি আশা করি যে আমাদের মানবিক বিভাগের যে সমস্ত শিক্ষার্থীর ইতিহাস আছে, তারা ম্যাক্সিমাম ছাত্রছাত্রী আসলে বিজ্ঞান বিভাগ থেকে আসা। এক্ষেত্রে আমাদের একটু অসুবিধা, তথাপিও আমরা সেটা মানিয়ে চলতে পারি যে যারা বিজ্ঞান বিভাগ থেকে আমাদের এই ইতিহাস বিষয়ে আসেন, তাদের কাছে ইতিহাসটা অনেক কঠিন লাগে। মনে হয় যে এই ইতিহাসটা পড়বো কি করে, এত সাল তারিখ। আমি প্রথম ক্লাসেও বলেছিলাম আসলে ইতিহাস নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, যেহেতু আমাদের 4 জন শিক্ষকই একেবারে অভিজ্ঞ। অতএব এইখানে চিন্তিত হওয়ার কারণে তোমরা শুধু আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো বা ঈশ্বরের কাছে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো যেন খুব শীঘ্রই আমাদের এই প্যান্ডামিক অবস্থা থেকে যেন আমরা বের হয়ে আসতে পারি এবং আমাদের শ্রেণী কার্যক্রম শুরু করতে পারি। তো আমরা এইখানে প্রথম অধ্যায়ে তোমরা বুঝে ফেলবে যে আসলে আমাদের এই পরবর্তী অধ্যায়গুলোর ভাগটা কিভাবে হয়েছে। ঠিক আমি প্রথম ক্লাসের শেষের দিকে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে ইস্ট ইন্ডিয়া শাসনামল 1608 সাল থেকে 8 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে আসলেও তারা কিন্তু মূলত তাদের শাসন কার্য শুরু করে, অর্থাৎ তারা আসছিল বাণিজ্যিক কারণে, কিন্তু তারা আসলে পরবর্তীতে তারা রাজনৈতিক হস্তক্ষেপ করে এবং রাজনীতি করে ফেলে ভারত উপমহাদেশে। মূলত তাদের শাসন ব্যবস্থা শুরু হয় 1757 সালের পলাশী যুদ্ধের জয়লাভের পর থেকে। তার মানে তাদের শাসন আমল আমরা যদি ধরি যে 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত, তাহলে এইখানে প্রায় 200 বছর বলা হয়, আসলে 190 বছর। এই 190 বছরকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। দুইটা ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে 1757 সাল থেকে 1857 সাল পর্যন্ত। এই সময়টা খোদ অর্থাৎ শুধুমাত্র কোম্পানি শাসন করে, যেটা তোমরা দ্বিতীয় অধ্যায়ে পড়তে পারবা যে 1757 সাল থেকে 1857 সাল পর্যন্ত যে কোম্পানি শাসন করে, এই শাসন আমলটা তোমরা পাবা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে। আর এই যে বাকি 90 বছর অর্থাৎ 1758 সাল থেকে 1947 সাল, এই যে 90 বছর, এই 90 বছরের ইতিহাস তোমরা পাবা হচ্ছে তৃতীয় চ্যাপ্টার থেকে, যে চ্যাপ্টারের উপর আমি আজকে তোমাদের ক্লাস নিব। এখন কথা হচ্ছে যে স্যার তাহলে এই যে 190 বছর তারা যেহেতু ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন আমল বলছি, ঔপনিবেশিক শাসন, তাহলে স্যার এটা ভাগ হলো কেন? হ্যাঁ, ভাগ হওয়ার মধ্যে যথেষ্ট পরিমাণে কারণ আছে। সেই কারণগুলো আমরা যদি এক নজরে একটু বলতে পারি, যেমন দেখো যে আসলে কোম্পানির কর্মচারীরা যখন পলাশী যুদ্ধে জয়লাভ করলো এবং জয়লাভ করার পরে তারা যখন দেওয়ানি লাভ করলো এবং দেওয়ানি লাভ করার পরে পলাশী যুদ্ধে জয়লাভ করার পরে তারা যে ক্ষমতাটা নিতে চাচ্ছে, এই ক্ষমতা নেওয়ার পরে কিন্তু মাত্র 7 বছরের ব্যবধানে তারা কিন্তু আরেকটা যুদ্ধে জড়িয়ে পড়ে, যেটা হচ্ছে 1764 সালের বক্সারের যুদ্ধ। এবং 1764 সালে বক্সারের যুদ্ধে জয়লাভ করার পরে তারা কিন্তু আসলে দেওয়ানি লাভ করে 1765 সালে। এই দেওয়ানি লাভ করার অর্থাৎ রাজস্ব আদায়ের ভার গ্রহণ করে। এই রাজস্ব ভার গ্রহণ করার ফলে তারা কিন্তু আসলে ধরাকে সরা জ্ঞান মনে করে। তারা আসলে এদেশীয় যে কালচার, এদেশীয় যে মানুষ, এদেশীয় যে অর্থবিত্ত, এগুলো তারা আসলে তোয়াক্কাই করে না, শুধু তারা নিজের স্বার্থটা ভাবে। ফলশ্রুতিতে 1770 সালে উপমহাদেশে একটা দারুণ দুর্ভিক্ষ হয় এবং এই দারুণ দুর্ভিক্ষে বাংলার প্রায় 1/3 মানুষ মারা যায়। শুধু তাই নয়, এই দুর্ভিক্ষের পরেই আসলে শাসন আমল বিভিন্নভাবে পরিবর্তন হতে থাকে। কিন্তু এই পরিবর্তনের মধ্যে কোম্পানি তার কর্মচারীরা নানাভাবে আসলে ভারত উপমহাদেশের মানুষদের অত্যাচার, নির্যাতন করতে থাকে। যে নির্যাতন আসলে যেহেতু তারা একটা জায়গা থেকে অনুমতি নিয়ে ভারতবর্ষে আসছে, এই প্রতিনিয়ত এই খবরগুলো আসলে পৌঁছাতে থাকে ব্রিটিশ পার্লামেন্টে। তো ব্রিটিশ পার্লামেন্টে যখন এই খবরগুলো পৌঁছাতে থাকে, তখন কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট ধীরে ধীরে বুঝতে পারে আসলে কোম্পানি স্বৈরাচারী হয়ে যাচ্ছে। কোম্পানি আসলে নিজেদের স্বার্থ ছাড়া
কোম্পানি নিজেদের স্বার্থ ছাড়া যেখানে তারা ব্যবসা বাণিজ্য করছে সেইখানকার শাসন আসলে তারা বুঝতে পারছে না, তারা দেখছে না। ফলে বাংলার মানুষ বা ভারত উপমহাদেশের মানুষ কিন্তু আসলে দিনে দিনে নিষ্পেষিত হতে থাকছে। এবং এছাড়াও কোম্পানির কিছু কিছু শাসক যারা ইংল্যান্ড থেকে আসে, তারা অতিমাত্রায় সাম্প্রদায়িক বা অতিমাত্রায় সাম্রাজ্যবাদী হওয়ার কারণে আসলে ধীরে ধীরে তাদের যে উদ্দেশ্য, তাদের যে লক্ষ্য বা কোম্পানির যে অসামাজিক বা অস্বৈরাচারী কার্যক্রম, এই কার্যক্রমগুলো ধীরে ধীরে পরিস্ফুট হতে থাকে। এছাড়াও 1757 সালে এই কোম্পানির বিরুদ্ধে আসলে একটা যুদ্ধ হয় বা একটা বিদ্রোহ শুরু হয়, যে বিদ্রোহটা আসলে ইতিহাসে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ নামে পরিচিত। এই সিপাহী বিদ্রোহ, মহাবিদ্রোহ এবং এরকম নানাবিধ ঘটনার কারণে আসলে ব্রিটিশ পার্লামেন্টের তৎকালীন মহারানী ভিক্টোরিয়া তিনি কিন্তু মনে করেন যে এখন সময় এসেছে আসলে কোম্পানির কাছে আর শাসনামল রাখা যাবে না। কোম্পানি আসলে এই পুরো ভারতবর্ষটাকে শাসন করার ক্ষমতা আর রাখছে না, বা তারা তাদের নিজেদের যোগ্যতা হারিয়ে ফেলেছে। ফলে 1858 সালে একটা আইনের মাধ্যমে, ব্রিটিশ পার্লামেন্টে একটা আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতাটাকে খর্ব করে, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অবসান করে দেয়, যে এখন থেকে এই কোম্পানি ভারতবর্ষে শাসন করবে না। তার মানে তাহলে কি, যে এই যে 100 বছর যে শাসন করলো, এই সময়ে মহারানী ভিক্টোরিয়া ঘোষণা করলো যে এখন আর ভারতবর্ষে ব্রিটিশদের কোম্পানি শাসন চলবে না, এখন সরাসরি ইংল্যান্ড তাদেরকে শাসন করবে, অর্থাৎ সরাসরি ব্রিটিশ পার্লামেন্ট তাদেরকে শাসন করবে। এইখানে এর পিছনে শুধু যে এই মহাবিদ্রোহ বা কোম্পানির যে অসামাজিক কার্যক্রম এটাই যে দায়ী তা নয়, এর পিছনে বহুবিধ কারণ আছে। তার মধ্যে অন্যতম আরেকটা কারণ হচ্ছে যে ইংল্যান্ডে, অর্থাৎ ব্রিটিশ ইংল্যান্ডে শিল্প বিপ্লব। তোমরা জানো যে 1770, কেউ কেউ বলে 1750, কেউ বলে 1770, কেউ বলে 1780, বা এই যে অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে এসে যে ইংল্যান্ডের যে শিল্প বিপ্লব হয়, এই শিল্প বিপ্লবের কারণেও কিন্তু ইংল্যান্ড সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে তাদের বাণিজ্যিক বাজার খোঁজার জন্য। সেই বাণিজ্যিক বাজারও একটা উদ্দেশ্য ছিল যে কোম্পানি শাসন অবসান করে পার্লামেন্টের শাসন চালু করা, এটাই আসলে মূলত কারণ। এবং এই জায়গা থেকে আসলে শাসনটা আসলে দুই ভাগে ভাগ হয়। এটা এই জন্য আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়বো হচ্ছে ইংরেজ ঔপনিবেশিক শাসন ঠিকই থাকবে, শুধু চেঞ্জ হবে, ব্রিটিশ আমল বাদ দিয়ে হবে কোম্পানি আমল, আর তৃতীয় চ্যাপ্টারে হবে কোম্পানি আমল বাদ দিয়ে ব্রিটিশ আমল। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো যে কেন আসলে এই ভাগটা হলো আর কি কারণে এই ভাগটা হলো। তো এখন আমরা যদি একটু সামনের দিকে আগাই, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আসলে কি হয়, যে এই যে আজকে থেকে, অর্থাৎ 1858 সাল থেকে 1858 সাল থেকে বা 57 সালের পর থেকে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসানের মাধ্যমে ঔপনিবেশিক শাসনে ব্রিটিশ আমল শুরু হয়, এইখান থেকে আসলে কি হয়, তার মানে এইখান থেকে কি হয় সেটাই আমরা জানবো। এখন যেহেতু আমরা আগেই বলে নিলাম যে কোম্পানি আমল নানা দিক দিয়ে স্বৈরাচারী ছিল, তাহলে কোম্পানি আমল যদি নানা দিক দিয়ে স্বৈরাচারী হয়, সেক্ষেত্রে সরকারি আমল বা ব্রিটিশ আমল বা পার্লামেন্টের আমল, এই আমলটা কিছু না কিছু হতে হবে উদারতান্ত্রিক। তা না হলে কিন্তু যে অসন্তোষ ভারতীয় উপমহাদেশের মানুষদের বা জনগণের মধ্যে রয়ে গেছে, এটা যদি উদারতান্ত্রিক কিছুটা না হয়, তাহলে কিন্তু আসলে তারাও টিকতে পারবে না এবং তাদের বিরুদ্ধে আবার তীব্র বিরোধিতা শুরু হবে। তো এইখানে আমরা সেই বিষয়গুলো দেখবো আসলে কি হয় এরপরে। তো শিক্ষার্থীরা, আমরা প্রথমে তারা যে, অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্ট যে ভারত উপমহাদেশের দায়িত্ব নিল, এই দায়িত্ব নেওয়ার পরে তারা ভারত কিভাবে শাসন করবে, এই শাসন করার জন্য তারা একটা শাসন আইন, অর্থাৎ 1858 সালে তারা ভারত শাসন আইন নামে একটা আইন প্রণয়ন করেন। এই আইনটাতে কি হয়, যে আসলে আইনটা করা হয় এই জন্য যে এখন থেকে ভারত উপমহাদেশের জনগণ বা ভারত উপমহাদেশ কিভাবে পরিচালিত হবে, সেইটা আসলে এই আইনে লিপিবদ্ধ থাকে। তোমরা জানো যে প্রতিটা দেশের একটা স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রের একটা করে সংবিধান আছে। সংবিধানটা কি, যে রাষ্ট্রের মূল দলিল, অর্থাৎ মূল দলিল মানে হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূল দলিল। অর্থাৎ এরপর থেকে, অর্থাৎ এই সংবিধান প্রণয়নের পর থেকে রাষ্ট্র কিভাবে চলবে,
রাষ্ট্রের দায়ভার কি হবে, রাষ্ট্রের জনগণের দায়ভার কি হবে, সেটা লিখিত একটা আইনের নাম হচ্ছে সংবিধান। তাহলে আমরা যদি আমাদের দেশে যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা সেটা কার দ্বারস্থ হতে পারি? আমরা সেটা সংবিধানের উপর ভিত্তি করে সেই সমস্যার সমাধান করতে পারি। ঠিক ঠিক তদরূপ যে 1858 সালে ভারত শাসন আইন হয়, এই আইনের মাধ্যমে আসলে পরবর্তী ভারত শাসন শুরু হবে। তাহলে আমরা ভারত এটা আসলে মহাবিদ্রোহ তথা প্রথম স্বাধীনতা সংগ্রামী ছিল মূলত ভারতের রাজ্যচ্যুত রাজন্যবর্গ, বিক্ষুব্ধ সৈনিক, শোষিত জনতার প্রতিবিম্ব, অসন্তোষ, প্রথম সার্থক বহিঃপ্রকাশই হয়েছিল আসলে এই কোম্পানি শাসনের অবসান এবং ব্রিটিশ শাসনের শুরু। তাহলে আমরা এখন দেখি যে ভারত শাসন আইনে তারা কি কি রেখেছিল। তার মানে এখন থেকে ভারত শাসনের দায়িত্ব হবে ব্রিটিশ রাজা বা রানীর উপর। তার মানে কোম্পানি যে আসবে তাদের আর কোনো দায়িত্ব থাকবে না, এখন সরাসরি দায়িত্ব গ্রহণ করবে ব্রিটিশ রাজা বা রানী। এখন এখানে একটা কথা বলা যেতে পারে, যেমন মনে করো যে আমাদের দেশে অনেক বেসরকারি প্রতিষ্ঠান আছে, অনেক বেসরকারি প্রতিষ্ঠান। আমি যদি বলি যে RFL একটা বা প্রাণ গ্রুপের একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটার মালিক কে? এই প্রতিষ্ঠানটার মালিক হচ্ছে একজন নির্দিষ্ট ব্যক্তি। কিন্তু আমি যদি বলি বাংলাদেশ ব্যাংকের কথা যদি বলি, তাহলে বাংলাদেশ ব্যাংকের মালিক কে? বা আমি যদি বাংলাদেশের সরকারি ব্যাংকগুলোর কথা বলি বা বাংলাদেশে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলি, তাহলে এইখানকার মালিক কে? সরকার। তার মানে ব্যক্তি মালিকানা থেকে এখন চলে গেল আসলে সরকার মালিকানায়। এটা ব্যাপারটা এরকম হয়ে গেছে যে বেসরকারি প্রতিষ্ঠানকে আসলে সরকারি করা হলো। বুঝা গেল? এই যখন বেসরকারি প্রতিষ্ঠান থেকে সরকারি প্রতিষ্ঠানে পরিণত করা হলো, তখন কিন্তু তার দায়িত্ব আসবে সরকারের উপরে। তার মানে তৎকালীন সময়ে যেহেতু ইংল্যান্ডের ক্ষমতায় ছিলেন রানী, এজন্য আমরা এখানে বলে দিচ্ছি যে ভারত শাসনের দায়িত্ব হবে ব্রিটিশ রাজা বা রানীর উপর। এটা হচ্ছে ভারত শাসন আইনের প্রথম শর্ত। এরপর হবে ব্রিটিশ সরকারের পক্ষে ভারত শাসনের দায়িত্বের নাম হবে ভারত। অর্থাৎ এরপরে যারা হচ্ছে ভারত শাসন করতে আসবে, আসলে আমি বলছি যে দায়িত্ব রাজা বা রানীর উপর আসবে, তার মানে এই নয় যে রাজা সরাসরি যে সেখানে শাসন করবে, তা হয় না কিন্তু। অর্থাৎ রাজার একজন প্রতিনিধি যে সেখানে শাসন করবে। এই রাজার একজন প্রতিনিধির নাম হবে এখন থেকে বা 1858 সাল থেকে হবে ভারত সচিব। অর্থাৎ ভারত সচিবের মাধ্যম দিয়ে এখন এই ব্রিটিশ ভারত পরিচালিত হবে। এরপরে ভারতবর্ষ শাসনের জন্য সর্বোপরি একটি 15 সদস্যের পরিষদ থাকবে। অর্থাৎ যে এই যে ভারত সচিব আসবে না, এই ভারত সচিবের সহযোগিতা করার জন্য আরো 15 জন সদস্য থাকবে। তাহলে এখানে যদি আমরা MCQ প্রশ্নে যদি আমরা একটা প্রশ্ন থাকতে পারে যে ভারত শাসনের জন্য সর্বোপরি একটি 15 সদস্যের পরিষদ থাকবে, তার মানে ভারত শাসনের দায়িত্ব থাকবে কতজন সদস্যের উপরে? তাহলে উত্তরটা হবে কি? 16 জন। কেন 16 জন হবে? দেখো এখানে 15 জন সদস্য থাকবে আর একজন ভারত সচিব থাকবে। তাহলে 15 জন সদস্য আর একজন ভারত সচিব মিলে কয়জন? 17 জন। ভুল করা যাবে না, কারণ হচ্ছে এই যে 15 জন সদস্য, এটা ভারত সচিবকে সহযোগিতা করার জন্য গঠিত হবে। বোঝা গেল? আর এই 15 জন সদস্যের মধ্যে থাকবে আসলে 8 জন ব্রিটিশ সরকার কর্তৃক মনোনীত হবে, আর অবশিষ্ট 7 জন মনোনীত হবে কোম্পানির পরিচালক সভা থেকে। কোম্পানির শাসনের অবসান হয়েছে, তার মানে এই নয় যে কোম্পানি কিন্তু এখান থেকে চলে গেছে। বোঝা গেল? কোম্পানি কিন্তু যায়নি, কিন্তু কোম্পানি শাসন করতে পারবে না, কোম্পানি কোনো আইন করতে পারবে না, কোম্পানি এদেশীয় মানুষের উপরে কোনো ক্ষমতা অর্পণ করতে পারবে না। তারা নিষ্ক্রিয়, কিন্তু তাদের থেকেও সদস্য নিয়ে তারা আসলে এই 15 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করবে। আর এই যে রাজপ্রতিনিধি হিসেবে ভারত শাসনের দায়িত্ব থাকবে আসলে ভাইসরয়ের উপরে। রাজপ্রতিনিধি অর্থাৎ এই যে ভারত সচিব তো থাকবে, এরপরে কোম্পানি থেকে নিয়ে এখানে যে মহামান্য ভারত বর্ষ আসলে মহামান্য রানীর নামে শাসিত হবে। আর এই রাজপ্রতিনিধি অর্থাৎ তারা যে তাদের যে রাজপ্রতিনিধি হিসাবে যিনি থাকবেন তিনি হবেন ভাইসরয়, আর সরকারের পক্ষ থেকে যিনি আসবেন তিনি হবেন ভারত সচিব। মানে যেহেতু তারা রাজা বা রানী, তার একটা প্রতিনিধি থাকবে, আর ব্রিটিশ পার্লামেন্টের একটা প্রতিনিধি থাকবে। এই ব্রিটিশ পার্লামেন্টের প্রতিনিধির নাম হচ্ছে সচিব, আর রাজ পরিবারের প্রতিনিধি যিনি থাকবেন তার নাম হবে ভারত ভাইসরয়। তার মানে এই পরিষদ ও তোমার হচ্ছে সামরিক বিষয়ে ভারত সচিব তার পরিষদের কাছে সব তথ্য পেশ করতে বাধ্য নন,
পরিষদের ও ভারত সচিবের ব্যয়ভার ভারতের রাজস্ব থেকে আদায়ের ব্যবস্থা করা হবে। অর্থাৎ এই যে যারা প্রতিনিধি এনারা যে থাকবেন, এনাদের ব্যয়ভার আসলে বহন করবে ভারতের যে রাজস্ব আসবে সেই রাজস্ব থেকে। তাহলে একজন ভারত সচিব, একজন ভারত ভাইসরয়। আর ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় হচ্ছে লর্ড ক্যানিং, যিনি রাজপ্রতিনিধি হিসাবে ভারতবর্ষ শাসন করতে আসবেন। এবং এটা কিন্তু অনেক সময় অনেক পরীক্ষায় বা পরীক্ষার প্রশ্নে থাকবে যে ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় কে, এরপরে থাকবে প্রথম তোমার হচ্ছে ভাইসরয় থাকবে, এরপরে হচ্ছে প্রথম, এরকম শেষ কে প্রথম কে, এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আসলে তার মানে এইভাবে এই যে এই আইনগুলো করা হলো, এই আইনের মাধ্যমেই কিন্তু তোমার হচ্ছে ভারত শাসন হবে। বুঝা গেল? তার মানে প্রথম হচ্ছে যে দায়িত্ব সম্পূর্ণ রাজা বা রানীর উপরে, এবং সরকারের যে পক্ষ থেকে যিনি আসবেন তার নাম হচ্ছে ভারত সচিব। আর ভারত সচিবের সহযোগিতা করার জন্য আরো 15 জন সদস্য থাকবে। এই 15 জন সদস্যের মধ্যে 8 জন দিবে সরকার, 7 জন দিবে কোম্পানি। আর রাজপ্রতিনিধি হিসেবে একজন দায়িত্ব আসবেন, তার নাম হচ্ছে ভাইসরয়। আর এই ভাইসরয় প্রথম হচ্ছে লর্ড ক্যানিং। বুঝা গেল? এটা হচ্ছে ব্রিটিশ ভারত শাসন করার জন্য একটা আইন। এরপর আমরা দেখি, তার মানে এখন থেকে ব্রিটিশ ভারতের দায়িত্ব কার? মহারানী ভিক্টোরিয়ার। তৎকালীন সময়ে যেহেতু মহারানী ভিক্টোরিয়াই ছিলেন ভারতের ইংল্যান্ডের রাজা বা রানী, তাই ইনার অর্থাৎ মহারানীর ঘোষণাপত্র বা মহারানী হবেন এই ভারতের প্রধান, ব্রিটিশ ভারতের প্রধান। তাহলে মহারানী যেহেতু ব্রিটিশ ভারতের প্রধান, তার মানে তার কিছু বক্তব্য থাকবে। তিনি এখন থেকে কিভাবে শাসন করবেন সে একটা জারি করে দিবেন যে এই ভাবে এই কাজ আর করা হবে না, এই কাজগুলো করা হবে। যে কাজগুলো পূর্বে খারাপ ছিল সেই কাজগুলো বাদ দেওয়া হবে, যে কাজগুলো ভালো ছিল সেই কাজগুলো গ্রহণ করা হবে, এবং কাদেরকে ক্ষমতায় বসানো হবে, কাদের ক্ষমতায় দেওয়া হবে না, কাদেরকে সম্মান দেওয়া হবে, কাদের সম্মান দেওয়া হবে না, এই সম্বলিত একটা ঘোষণাপত্র আসলে মহারানী ঘোষণাপত্র দেন, যেটা 1858 সালের 1 নভেম্বর মহারানী ঘোষণাপত্রে বলা হয় যে এখন থেকে ব্রিটিশ ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের দায়িত্ব মহারানী নিজ হাতে নিয়ে নিলেন। কত সালে? 1858 সালের 1 নভেম্বর। এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট নয়, অর্থাৎ কোন সালই আমাদের জন্য ইম্পর্টেন্ট নয়। যে সালগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট সেই সালগুলো আমরা প্রতিটা অধ্যায় শেষে আমরা একটা সালের একটা লিস্ট দিয়ে দিব, যেখান থেকে তোমরা ওই সালগুলোই পড়বে, আর বাইরের সালগুলো পড়ার দরকার নেই। সেক্ষেত্রে আমি তৃতীয় চ্যাপ্টারে সর্বোচ্চ 25টা সাল দিতে পারি, যেগুলো আমরা যদি নিয়মিত ক্লাস করে থাকি তাহলে ওই 25টা সাল আমাদের মুখস্থ করার প্রয়োজন নাই। তার মানে যে মহারানী যে ঘোষণাপত্র, যে ঘোষণা অনুযায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে যেসব চুক্তি ছিল মহারানীর সরকার তা পালন করবে। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে যে চুক্তির মাধ্যমে এতদিন শাসন করেছে সেই সেই চুক্তি মহারানী পালন করবে। কিন্তু তারপরে আরো কিছু বলি, তারপরে আমরা আলোচনা করব। দেশীয় রাজাদের অধিকার, মর্যাদা এবং রাজ্য সীমা অক্ষুণ্ণ রাখা হবে। তার মানে এখন ইচ্ছা করলে পুরা ভারতটাকে একও করে ফেলতে পারে মহারানী। আবার যেভাবে রাজ্য শাসন যারা যারা করতেছিল তারাও তাদের অবস্থান, মর্যাদা এবং রাজ্য সীমা অক্ষুণ্ণ রাখা হবে। এখানে মহারানী কোনো হস্তক্ষেপ করবেন না। মহারানীর সরকার দেশীয় রাজাদের রাজ্যে হস্তক্ষেপ করবে না, অর্থাৎ নতুন করে রাজ্যে হস্তক্ষেপ করবেন, যেটা যে হস্তক্ষেপ গুলো করতো আসলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এরপরে আমরা বাকিগুলো দেখি। ধর্মমত চাপানোর চেষ্টা করা হবে না। এইখানে আমি তোমাদেরকে বলে রাখি ইতিহাসের শিক্ষক হিসাবে, যে প্রতিটা রাজা বা প্রতিটা সেনাপতি বা প্রতিটা বিজেতারই তারা যেহেতু বাইরে থেকে আসবেন বা বাইরে থেকে যদি আসেন, তারা দুইজন ব্যক্তিকে সাথে নিয়ে আসেন। একজন হচ্ছে ধর্মপ্রচারক আর একজন হচ্ছে লেখক বা তোমার হচ্ছে কবি সাহিত্যিক। কবি সাহিত্যিকের কাজ হচ্ছে ওই রাজার গুণকীর্তন গুলো বা ওই রাজার কর্মকাণ্ড গুলো লিপিবদ্ধ করা, আর ধর্মপ্রচারকের কাজ হচ্ছে ওই রাজার ধর্মটাকে প্রচার করা। যেহেতু আমরা যদি মনে করি যে এখানে এটা মহারানী একটা ভালো ঘোষণা দিয়েছিলেন যে তোমার হচ্ছে মহারানীর নিজ ধর্ম অর্থাৎ খ্রিস্ট ধর্মে বিশ্বাসী হলেও ভারতীয় প্রজাদের উপর তার ধর্মমত চাপানোর কোনো চেষ্টা করবেন না। যেহেতু ভারত উপমহাদেশের মানুষ হচ্ছে সবচাইতে বেশি হচ্ছে হিন্দু, তারপরে মুসলমান, তারপরে অন্যান্য ধর্মাবলম্বী, তারা খুবই সংখ্যায় খুবই কম।
তো যেহেতু এখানে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে হিন্দু এবং মুসলমান, সেই ক্ষেত্রে যদি মহারানী মনে করতেন যে আমি এই রাজ্যে আমার ধর্মমত চাপানোর চেষ্টা করব, তাহলে সেটা কিন্তু তা আবার বিপরীত দিকে চলে যেত। ফলশ্রুতিতে মহারানী একটা ঘোষণা দিয়ে দিলেন যে আসলে এখানে মহারানীর যে খ্রিস্ট ধর্ম, সেই খ্রিস্ট ধর্ম তিনি চাপানোর চেষ্টা করবেন না, অর্থাৎ যার যার ধর্ম তারা সেই পালন করবে। এখানে যোগ্যতা অনুযায়ী সরকারি চাকুরিতে নিয়োগ দেওয়া হবে, এটা মহারানী ঘোষণাপত্র। এখানে আমরা যদি একটু বর্ণনা করে বলি, তাহলে জাতি ধর্ম বর্ণর জন্য ভারতের সরকার কোনো বৈষম্যমূলক নীতি গ্রহণ করবে না। কোনো ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য সরকারি পদে চাকরি করার যোগ্যতা থাকলে তিনি কিন্তু তোমার হচ্ছে সরকারি চাকরিতে যোগদান করতে পারবেন। এখানে আমরা যদি শিক্ষার্থী তোমরা এটা আসলে যারা বিজ্ঞান বিভাগ থেকে মানবিক বিভাগে এসেছে তারা আসলে এটা বুঝতে পারবে না, যারা পূর্বেই মানবিক বিভাগে ছিল তারা একটু বুঝতে পারবে। তারপরে আমি একটু বলে নিই যে ভারত উপমহাদেশ একটা সময় ছিল, মানে একটা সময় কি দীর্ঘ একটা সময় ছিল, তারা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা অঞ্চল বা একটা এলাকা। কিন্তু এখানে আমি যদি তোমাদের একটু পূর্বের থেকে যাই, আমরা যদি তোমার প্রাচীন কাল থেকে শুরু করি, বা আমরা যদি তোমরা জানো যে মহেস্থানগড় থেকেও যদি শুরু করি, অর্থাৎ পাল বংশ থেকে শুরু করি। পাল বংশের শাসন আমল ছিল 400 বছর, সেই 700 থেকে 1100 সাল পর্যন্ত। এই পাল শাসন আমলেও কিন্তু হিন্দু মুসলমান একসাথেই ছিল। পালের পরে আসলে সেন বংশ শাসন করে, সেন বংশের শাসন আমল 1100 থেকে 1300 বা 1400 সাল পর্যন্ত, সেখানেও কিন্তু একসাথেই ছিল। সেন বংশের পরে আসলে ভারতবর্ষে আসে মুঘল বংশ, লোদী বংশ। লোদী বংশ সেখানেও কিন্তু হিন্দু মুসলমান একসাথে ছিল। এরপরে দীর্ঘদিন শাসন করে তোমার হচ্ছে মুঘল শাসন আমল, যেটা বলা হচ্ছে 1526 সাল থেকে 1858 সাল পর্যন্ত। এখানেও কিন্তু হিন্দু মুসলমান একসাথেই ছিল। শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেদিন থেকে ভারত উপমহাদেশের দায়িত্বভার গ্রহণ করেছে বা রাজনৈতিক হস্তক্ষেপ করেছে, সেই দিন থেকে তারা শুধুমাত্র এই হিন্দু মুসলমান এই সম্প্রীতি তারা ভাঙার চেষ্টা করেছে। অতএব অর্থাৎ তারা এই উপমহাদেশে যখন আসে তখন তাদের একটা নীতিই ছিল যে ভাগ করো শাসন করো। অর্থাৎ এইখানে তারা যদি হিন্দু এবং মুসলমান উভয়কে যদি ভাগ না করতে পারে, তাহলে তারা তাদের শাসন এখানে স্থায়ী করতে পারবে না। ফলশ্রুতিতে তারা হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করেছে, যেটা সাম্প্রদায়িক দ্বন্দ্ব বলা হয়। এই সাম্প্রদায়িক দ্বন্দ্ব হওয়ার কারণে মুসলমানরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে কিছুটা সরে যায়, হিন্দুরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিছুটা কাছাকাছি চলে যায়। ফলশ্রুতিতে ওই কোম্পানি শাসন আমলে সরকারি বেশিরভাগ চাকরি বা বেশিরভাগ কার্যক্রমে আসলে হিন্দুরা প্রাধান্য পায়, মুসলমানরা প্রাধান্য পায় না। কিন্তু মহারানী এই ঘোষণাটা বাদ দিয়ে দিলেন যে এখন থেকে আসলে যার যোগ্যতা থাকবে সেই সরকারি চাকরিতে নিয়োগ করবে। এখানে জাতি ধর্ম বর্ণ বা ভারত সরকারের কোনো প্রকার কোনো বৈষম্যমূলক নীতি চলবে না, এটা মহারানীর ঘোষণা। তার মানে এইগুলো আসলে মহারানীর ঘোষণা হলো, এবং মহারানী এইভাবে রাজ্য শাসন করবেন বলে তিনি একটা ঘোষণা দিয়েছিলেন। এখন ভারতবর্ষে যে এই যে কোম্পানি শাসন থেকে ব্রিটিশ শাসনের যে অবসানটা হলো, বা তোমার হচ্ছে যে এই ঘোষণাপত্র দিয়েছিল, দেওয়ার পরেও আসলে অনেক কিছুই থেকে যায়, যেটা আসলে মনোপুত হয় না, সবকিছুই সব সময় মনোপুত হয় না। তারপরে আসলে যে আকাঙ্ক্ষা বা যে উদ্দেশ্য নিয়ে তারা এই উপমহাদেশে বা ভারত উপমহাদেশের জনগণ ভেবেছিল যে তারা আসলে অনেকটাই স্বাধীন হবেন, কিন্তু আসলে সেই এটা আসলে হয়নি, কিছু সমস্যা থেকেই যায়। এবার আমরা দেখব যে তোমার আমরা যে বললাম ভারত উপমহাদেশের যে ভাইসরয়গণ এবং তাদের শাসন আমল, এখানে বলা হচ্ছে যে এই যে রাজ প্রতিনিধি হিসাবে যে ভাইসরয় আসবেন, এই ভাইসরয়ের দায়িত্ব হবে যে তারা ভারত উপমহাদেশে এসে নিজের সরকারের আইন প্রণয়ন বা নিজে বুঝবেন যে কোনটা করলে ভালো হয়, কোনটা করলে ব্রিটিশ পার্লামেন্টের ভালো হয়, কি কাজ করলে দেশীয় রাজন্য বর্গের ভালো হয়। এই ব্যাপারগুলো আসলে এক একটা শাসক এসেন এক একটা ভাবে তারা এই উপমহাদেশে কাজ করেছেন। যেমন মনে করো যে এইখানে আমি যদি বলি যে যেহেতু আমরা রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ একটা সরকারি প্রতিষ্ঠান, তার মানে সরকারের পক্ষ থেকে এইখানে যে অধ্যক্ষ হিসেবে একজনকে নিয়োগ দেওয়া হয়। তো অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়, তার মানে কি যে অধ্যক্ষ মহোদয় আসবেন, দেখবেন যে
কি করলে আমার স্টুডেন্টদের ভালো হবে, কি করলে আমার শিক্ষার্থীরা ভালোভাবে শিখতে পারবে সে ব্যবস্থা করবেন। এখন এটা হচ্ছে তার মেধার উপরে নির্ভর করবে যে কোন পদ্ধতি অবলম্বন করলে আমার শিক্ষার্থীরা ভালোভাবে শিখবে। ঠিক অনুরূপভাবে রাজপ্রতিনিধি হিসাবে যে ভাইসরয়গুলো ভারত উপমহাদেশে আসবেন, তারাও কিন্তু তাদের মেধা বা তাদের অভিজ্ঞতা দিয়ে বুঝবেন যে এখন থেকে আমরা কোন কাজটা করলে উভয় পক্ষ ভালো থাকবে। সেই কাজগুলো করার জন্য আসলে একে একে ভাইসরয় ভারত উপমহাদেশে পাঠানো হয় তাদের কাজ করার জন্য। এখন আমরা দেখব যে লর্ড ক্যানিং, যেহেতু তিনি প্রথম ভারত উপমহাদেশের প্রথম ভাইসরয়, তিনি কিন্তু ভারত উপমহাদেশে আসেন 4 বছরের জন্য। সাল মুখস্থ করার আমাদের দরকার নাই। লর্ড ক্যানিং 1858 সাল থেকে 62 সাল পর্যন্ত ভারত উপমহাদেশ শাসন করেন, অর্থাৎ ভারত উপমহাদেশকে দেখভাল করেন। মহাবিদ্রোহের পর লর্ড ক্যানিং, লর্ড লরেন্স বা আরো অনেক অনেক মানুষ ব্রিটিশ শাসন মজবুত করার জন্য বিভিন্ন নীতি গ্রহণ করেন। লর্ড ক্যানিং ভারত শাসনের উদার নীতি অবলম্বন করেন, অর্থাৎ আমি আগেই বলে দিছি যে এইখানে একটা শাসন থেকে আরেকটা শাসনে আসছে, অতএব তাকে কিছুটা উদার নীতি অবলম্বন করতেই হবে। তো এই উদার নীতি অবলম্বন করতে যে তিনি প্রথম যে কাজটা করেন সেই কাজটা আমরা দেখি যে তিনি উদার নীতি অবলম্বনের মাধ্যমে দেশে শান্তি স্থাপন করার চেষ্টা করেন। প্রথম কথা হচ্ছে শান্তি স্থাপন করেন, এবং এই যে শাসনভার গ্রহণের সময় যে বিভিন্ন স্থানে এখনো যে সিপাহী বিদ্রোহী মনোভাবগুলো ছিল, শত্রু ভাবাপন্ন মনোভাবগুলো ছিল, এই সমস্যাগুলো তিনি উদার এবং শান্তির মাধ্যমে সমাধানের চেষ্টা করেন। এবং তিনি প্রথম ভারতীয় সিভিল সার্ভিস অ্যাক্ট পাশ করে ভারতীয়দের উচ্চ পদে সার্ভিসের সুযোগ করে দেন। এখানে বলে রাখি যে তিনি প্রথম যে সিভিল সার্ভিস অ্যাক্ট, এই সিভিল সার্ভিস অ্যাক্ট অর্থাৎ সরকারি চাকরি, এই সরকারি চাকুরির বা উচ্চ পদে সরকারি চাকুরির সুযোগ কোম্পানি আমলে ভারতীয়রা পেত না। কেন পেত না? যে কোম্পানি আমলে শুধুমাত্র কোম্পানির লোকজনগুলোকেই এই ভারতীয় উচ্চ পদে চাকরির সুযোগ দেওয়া হতো, কিন্তু লর্ড ক্যানিং এসে কি করলেন যে এইটা একটা আইন পাশ করলেন যে সিভিল সার্ভিস অ্যাক্ট অর্থাৎ সরকারি চাকরির যে আইন বা বিধান, এই বিধানের মাধ্যমে এখন থেকে ভারতীয়রাই ভারতীয়দের উচ্চ পদে সার্ভিসের সুযোগ পাবে। এটা হচ্ছে তিনি করেন, এবং এই কাজের মাধ্যমে তিনি কিন্তু ভারতবাসীর বা যোগ্য সম্পন্ন ব্যক্তির কিন্তু তিনি আস্থাভাজন হন। কেননা তিনি তাদের যথাযথ যোগ্যতা সম্পন্ন যথাযথ ব্যক্তিকে যথাযথ স্থানে বসানোর সুযোগ পান। কেননা এটা কিন্তু লর্ড ক্যানিং করবেন কেন? কারণ হচ্ছে লর্ড ক্যানিং এর আগে তার রাজা বা রানী তো এটা ঘোষণাপত্রে বলে দিয়েছিলেন যে এখন থেকে রাজা বা ভারতীয় উপমহাদেশের ধর্ম বর্ণ জাতি বা কোনো বৈষম্য না করে সরকারি চাকরিতে অংশগ্রহণের সুযোগ পাবে। লর্ড ক্যানিং এই দুইটা কাজ ইতিহাসে করেন। আসলে এখানে আমি তোমাদের বলে রাখি যে যেভাবে 1858 সাল থেকে যদি শুরু করে 1947 সাল পর্যন্ত যদি আমরা পড়তে যাই, তাহলে প্রতি বছরের হিসাব করতে গেলে পারা যাবে না। কেননা কিছু শাসক আছে গুরুত্বপূর্ণ, কিছু শাসক আছে ইতিহাস তাদের মনে রাখেনি, ফলশ্রুতিতে সেই শাসকগুলোর ইতিহাস আমরা পড়বো না। যদি আমরা বলি এরপরে আমরা যে শাসকের ইতিহাসটা পড়বো, তোমরা দেখতে পাচ্ছ যে লর্ড লিটন, তার সালটাও তোমরা একটু দেখো যে 1876 থেকে 1880 পর্যন্ত, মানে 4 বছর। তার মানে এখন এই যে 1862 থেকে 76, এইখানে এই যে 14 বছর, এই 14 বছর যারা দায়িত্ব পালন করেন তারা কিন্তু ইতিহাসে বা ভারত উপমহাদেশের জন্য তেমন কোনো কিছুই করেনি। তথাপি আমি একবার মুখে বলে দিই যে এখানে তোমার হচ্ছে এরপরে আসবেন লর্ড এলগিন, যিনি 1862 সাল থেকে 1863 সাল পর্যন্ত শাসন করেন। এরপরে আসবেন স্যার জন লরেন্স, যিনি 64 থেকে 69 সাল পর্যন্ত শাসন করবেন। এবং তারপরে আসবেন লর্ড মেও, যিনি 1869 থেকে 72 সাল পর্যন্ত। এবং লর্ড নর্থ ব্রুক যিনি আসেন, তিনি হচ্ছে 1872 থেকে 76। তার মানে তারা যে কাজগুলো করেন এই কাজগুলো আসলে তেমন গুরুত্বপূর্ণ না, আমাদের জন্য তেমন গুরুত্বপূর্ণ না, এই জন্য আমরা এইগুলো পড়বো না, বা আমরা এইগুলো আমাদের টেক্সটের জন্য বা আমাদের এই যে সৃজনশীল প্রশ্নের জন্য আমরা এগুলো পড়বো না। আমরা যেগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ মনে হয় সেগুলো আমরা দেখব। তার মানে যে লর্ড ক্যানিং 1858 থেকে 62, এবার লর্ড লিটন তিনি 1876 থেকে 80। তিনি কি কাজ করেন ভারতবর্ষে আমরা ঠিক সাথে দেখি। তিনি যেটা করেন, তিনি হচ্ছে ভারতীয় ভাষায় সংবাদপত্র দমন আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878, এই আইনটা তিনি প্রণয়ন করেন। কি আইনটা প্রণয়ন করেন মানে ভারতীয় ভাষায়
সংবাদপত্র দমন আইন। বুঝতে পারছো তো ব্যাপারটা কি, যে এইখানে হচ্ছে যে অর্থাৎ এখানে যে যে ভারতবর্ষের যে পত্রিকাগুলো ছিল, যে পত্রিকার মাধ্যমে ভারতবর্ষ তাদের ইগুলো পরিচালনা করতো, তাদের সংবাদগুলো দিত, এই লর্ড লিটন এসে এই পত্রিকাগুলো অর্থাৎ ভারতীয় ভাষায় পত্রিকাগুলো বন্ধ করে দেন, যে এই এখন থেকে ভারতীয় ভাষায় আর কোনো পত্রিকা প্রণয়ন করা যাবে না। এটাকে বলা হচ্ছে ইতিহাসে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878, যেটা হচ্ছে সবচাইতে জঘন্যতম একটা কাজ করেন, এবং এই আইন করে তিনি অনেক নিন্দিতও হন। তার এই দুটি আইনের মানে এই আইনের মাধ্যমে তোমার হচ্ছে ভারতীয় যে শিক্ষিত ভারতীয়রা তারা কিন্তু তীব্র প্রতিবাদ জানায়। ফলশ্রুতিতে ব্রিটিশ কর্তৃপক্ষ কিন্তু তার এই আইনটা সমর্থন করেননি, যার ফলে 1880 সালে তাকে পদত্যাগ করাতে বাধ্য হন এবং তিনি পদত্যাগ করেন, এবং এই পদত্যাগের পরে তিনি কিন্তু এই ভারত উপমহাদেশ থেকে ত্যাগ করেন। অর্থাৎ তিনি এসে যে কাজটা করা শুরু করলেন, এই কাজটা আসলে ভারতের বিপক্ষে। আমি আগেই বলেছি যে এখানে উদারনীতি, যেহেতু যে কাজটা লর্ড ক্যানিং শুরু করেছিল সেই কাজ সেইভাবেই আসলে কাজ করতে হবে, তা না হলে এখানে আসলে পারা যাবে না। কিন্তু তিনি এসেই প্রথমেই ব্রিটিশ ভারতের বিপক্ষে কাজ শুরু করেন। তার মানে এরপরে আমরা যার ইতিহাসটা পড়বো, লর্ড লিটনের পরে আসে ভারত উপমহাদেশে লর্ড রিপন, যিনি 1880 সাল থেকে 1884, 4 বছর। ইতিহাসে বলা হয়ে থাকে যে সবচাইতে ভারত দরদি যে শাসক ভারত উপমহাদেশ শাসন করেন, সেটাই হচ্ছে বা সবচেয়ে উদার নৈতিক যে শাসক ভারত উপমহাদেশ শাসন করেন, সেই শাসকের নাম হচ্ছে লর্ড রিপন। তিনি ভারত উপমহাদেশের জন্য বিভিন্ন বিভিন্ন তোমার সংস্কার কাজ করেন, যে সংস্কারগুলো ভারতবর্ষের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা এখন তার সংস্কারগুলো একটু দেখি। প্রথমে তিনি যে সংস্কার করেন, 1881 সালে তিনি একটা আইন পাশ করেন, যে আইনটার নাম হচ্ছে ফ্যাক্টরি আইন। ফ্যাক্টরি মানে কলকারখানা আইন। এই আইনের মাধ্যমে 7 বছরের শিশুদের কলকারখানায় কাজে নিষেধাজ্ঞা জারি করেন এবং 12 বছরের কম বয়সী শিশুদের কাজের সময় কমিয়ে দেন। তার মানে তিনি প্রথম যে কাজটা করেন 1881 সালে ফ্যাক্টরি আইন পাশ করেন। এই আইনের মাধ্যমে যে শিশু শ্রম তিনি বন্ধ করেন, শিশু শ্রম বন্ধ করেন, এবং 12 বছরের কম বয়সী যেসব শিশুরা তথাপিও কাজ করবেন তাদের কাজের সময়টাও তিনি কমিয়ে দেন। এই কাজটা তিনি সবচেয়ে ভালো করেন, কেননা এই যে ফ্যাক্টরি বা কলকারখানা, এটা হচ্ছে বিপজ্জনক যন্ত্রপাতির বেড়া দ্বারা ঘিরা একটা বাধ্যতামূলক জায়গা। এই এই তোমার হচ্ছে এই যে বিপজ্জনক যন্ত্রপাতির বেড়া দ্বারা যে কলকারখানাগুলো প্রতিষ্ঠিত হয়, একটা শিশু বা একটা 12 বছরের কম বয়সী একটা নাবালক, এই নাবালকের গাফিলতি বা সামান্য কোনো ভুলের কারণে কিন্তু বড় ধরনের দুর্ভোগের সৃষ্টি হতে পারে। যার ফলে এই আইন করে তিনি একটা আইন করেন, এবং এই আইন যেসব কোম্পানি বা যেসব কলকারখানার মালিকরা অমান্য করবেন তাদেরকে তিনি বিচারের আওতায় আনবেন এবং শাস্তির ব্যবস্থা করেন। এবং এই আইন কার্যকর করার জন্য, এই আইন যথাযথভাবে কার্যকর করার জন্য তিনি একটা কারখানা পরিদর্শক নামে একটা কমিটি করে দেন, বা একজন পরিদর্শক নিয়োগ করেন, যার কাজ হবে এই কলকারখানাগুলো পরিদর্শন করা এবং সেখানে দেখা যে কোন জায়গায় তার আইন অমান্য করা হচ্ছে এবং কোন জায়গায় তার আইন মান্য করা হচ্ছে। এরপরে তিনি যেটা কাজ করেন সেটা হচ্ছে আসলে এটা উল্টানো দরকার ছিল। 1881টা পরে দেওয়া, উপরে দেওয়া ছিল, 82টা পরে দেওয়া দরকার ছিল। এরপরে তিনি যেটা করেন যে ওই যে লর্ড রিপন যে 1878 সালে যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করেন, এই আইনটা তিনি বাতিল করেন। কেননা যে এই আইনটা বাতিল না করলে সংবাদপত্র হচ্ছে একটা রাষ্ট্রের তথ্য নির্ভর বা জ্ঞান ভান্ডার বলা হয়। এই জ্ঞান ভান্ডার বা এই যে তথ্য আদান প্রদান, এই আদান প্রদান যদি আমরা নিজের ভাষায় করতে না পারি তাহলে কিন্তু আমাদের সমস্যা। যেমন আমরা কিন্তু পাকিস্তানের সাথে যুদ্ধ করেছিলাম কেন? আমরা পাকিস্তানের সাথে অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সাথে প্রথম আমরা যে বিষয়টা নিয়ে আমাদের যুদ্ধ শুরু হয় সেটা হচ্ছে ভাষা। তারা আমাদের ভাষাটাকে গ্রহণ করেনি। ঠিক তদ্রূপ ভাবে যে লর্ড লিটন যেটা করেন, যেটা হচ্ছে আমাদের ভাষাটাকে খর্ব করার চেষ্টা করেন, কিন্তু রিপন এসে সেই ভাষাটাকে বাতিল করেন, যে না এখন থেকে দেশীয় ভাষায় সংবাদপত্র প্রচলন করা যাবে। এরপরে দেখি 1882 সালে তিনি আরেকটা কাজ করেন, সেটা হচ্ছে বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট নামক স্থায়ী একটা স্বায়ত্তশাসন পাশ করেন। স্বায়ত্তশাসন কি? যে সরকারের আন্ডারে থেকে নির্দিষ্ট ব্যক্তির ক্ষমতার নামই হচ্ছে আসলে স্বায়ত্তশাসন। এখানে আমরা যদি আরো একটু বিস্তারিতভাবে বলি, আসলে অনলাইন ক্লাসে এত বিস্তারিতভাবে বলাও সম্ভব না, পরবর্তীতে যদি
শ্রেণী কার্যক্রম হয়, তখন যারা স্বায়ত্তশাসনটা বুঝবে না তারা আমার কাছে প্রশ্ন করো, আমি তোমাদের স্বায়ত্তশাসনের ব্যাপারটা বুঝিয়ে দেবো। অর্থাৎ এই আইনের মাধ্যমে স্থায়ী জনসাধারণের কর্তৃক নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে পৌরসভা বলো বা বিভিন্ন নিয়োগ বলো, এই নিয়োগগুলো নির্বাচিত হবে। যেমন আমরা এখন ভোটের মাধ্যমে যেমন প্রতিনিধি নির্বাচন করি, ঠিক এই বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট এর মাধ্যমে আমরা আসলে আমাদের প্রতিনিধি নির্বাচন করার ক্ষমতাটা পেলাম। এরপর 1882 সালে ভারতীয়দের শিক্ষায় শিক্ষিত করার জন্য স্যার উইলিয়াম হান্টারের নাম অনুসারে তিনি একটা শিক্ষা কমিশন গঠন করেন, যেটা ভারত উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশন। এখানে প্রশ্ন থাকে দুইটা, এটা এমসিকিউ হিসাবে দুইটা প্রশ্ন থাকে, অথবা সৃজনশীল প্রশ্নের ক নম্বরের প্রশ্নে এই ধরনের প্রশ্ন থাকে, যে দুই ধরনের প্রশ্ন থাকে। একটা প্রশ্ন হচ্ছে যে স্বাধীন বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি, আর একটা প্রশ্ন থাকে ব্রিটিশ ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কি। তাহলে ব্রিটিশ ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম হচ্ছে হান্টার শিক্ষা কমিশন, আর আমরা যদি বলি স্বাধীন বাংলাদেশের বা বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম, এটা হচ্ছে কুদরতে খুদা শিক্ষা কমিশন। সেটা তোমরা আরো পরে বুঝতে পারো, সপ্তম বা অষ্টম চ্যাপ্টারে যে তোমরা এটা জানতে পারবে। আমি আগেই বলে দিলাম দুই ধরনের কোশ্চেন আছে, এখানে এক করে দেওয়ার কোনো উপায় নাই। বোঝা গেল? তার মানে তিনি যে ভারত উপমহাদেশের শিক্ষা অর্থাৎ জনহিতৈকর কাজ করার জন্য তিনি যে কাজগুলো করেন, তার মধ্যে অন্যতম একটা কাজ ছিল হচ্ছে ভারতীয়দের শিক্ষায় শিক্ষিত করা, এবং এই শিক্ষায় শিক্ষিত করার জন্য তিনি একটা কমিশন গঠন করেন, যে কমিশনের নাম হচ্ছে হান্টার কমিশন। এরপরে 1885 সালে তিনি আর একটা কাজ করেন, সেটা হচ্ছে বেঙ্গল টেনান্সি অ্যাক্ট বা প্রজাস্বত্ব আইন পাশ করেন। প্রজাস্বত্ব আইন মানে প্রজাদের সত্ত্ব। প্রজাদের সত্ত্বটা কি, যে প্রজাদের অধিকার আদায়ের জন্য তিনি একটা আইন পাশ করেন, যে আইনটা আসলে তোমার হচ্ছে প্রজাস্বত্ব আইন নামে পরিচিত। এখানে বিশেষ করে কোম্পানি আমলে এরকমটা ছিল, প্রজাদের কোনো অধিকার দেওয়া হতো না, প্রজাদের ক্ষেত্রে তেমন কোনো নিয়ম কানুন ফলো করা হতো না। এই জন্য তিনি প্রজাস্বত্ব আইন পাশ করে বাংলা এবং অযোধ্যার রায়তদের সত্ত্ব রক্ষা করা, অর্থাৎ সেই সময় সবচেয়ে বেশি আসলে এই কাজগুলো করা হতো বা কোম্পানি যেগুলো বেশি কাজ করতো সেটা হচ্ছে বাংলা এবং এখানে বলা হচ্ছে অযোধ্যায়, এই কাজগুলো তিনি করেন। এছাড়াও তিনি হচ্ছে আরো অনেকগুলো কাজ করেন, যে কাজগুলো আসলে আমাদের হচ্ছে ইতিহাসের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তবে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ লর্ড রিপনের আমলে এই আমরা যে কয়েকটা দেখালাম, সংবাদপত্র আইন, ফ্যাক্টরি আইন, বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট, এবং হচ্ছে হান্টার কমিশন এবং বেঙ্গল টেনান্সি অ্যাক্ট, এই কাজগুলো লর্ড রিপন করেন। তার মানে এইখানে হচ্ছে 1884 সাল পর্যন্ত এই কাজগুলো করেন, কিন্তু 85 সালে যেহেতু প্রজাস্বত্ব আইন, এই প্রজাস্বত্ব আইনটা আসলে 85 সালে লর্ড রিপনের সময়ে চালু হলেও সেটা কিন্তু পাশ হয় 1885 সালে। এরপর আমরা দেখি লর্ড কার্জন। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস আমরা বলতে পারি, লর্ড কার্জনের আগে আমরা আরেকজন শাসকের কথা একটু বলতে পারি সামান্য পরিমাণে, সেটা হচ্ছে যে লর্ড ডাফরিন। লর্ড ডাফরিনের শাসন আমল ছিল আসলে 1884 সাল থেকে 1888 সাল পর্যন্ত, যদিও এটা আমরা পরে পড়বো। তথাপি আমরা একটা বলে রাখি যে 1885 সালে প্রথম ভারত উপমহাদেশে কোনো রাজনৈতিক সংগঠনের প্রতিষ্ঠিত হয় 1885 সালে। আর এই তার মানে 1885 সাল কার শাসন আমল? লর্ড ডাফরিন। এই লর্ড ডাফরিনের শাসন আমলে ভারত উপমহাদেশে প্রথম একটা রাজনৈতিক সংগঠন, যার নাম হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস, এই কংগ্রেসের প্রতিষ্ঠা হয় তোমার হচ্ছে এই 1885 সালে, এবং এইটা হচ্ছে ভারত উপমহাদেশের প্রথম রাজনৈতিক সংগঠন। প্রশ্ন থাকতে পারে ভারত উপমহাদেশের প্রথম রাজনৈতিক সংগঠনের নাম কি এবং এটা কত সালে প্রতিষ্ঠিত হয়, সেটা আমরা অবশ্যই বলবো 1885 সালে লর্ড ডাফরিনের সময়ে, যেটার নাম হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস, যেটা ভারতীয় জাতীয় কংগ্রেস সম্পর্কে আমরা পরে বিস্তারিত পড়বো। লর্ড কার্জনের শাসন আমল হচ্ছে 1899 সাল থেকে 1905 সাল পর্যন্ত। এইখানে আমাদের একটু মনোযোগ দিতে হবে। তোমরা জানো যে এই লর্ড কার্জনের নাম অনুসারে বাংলাদেশে কিন্তু একটা স্থাপত্য আছে, তোমরা জানো, সেটার নাম হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কার্জন হল। এই কার্জন হল কিন্তু এই লর্ড কার্জনের নাম অনুসারে করা হয়।
1899 সালে লর্ড কার্জন আসলে খুব অল্প বয়সে ভারত উপমহাদেশের ভাইসরয় নিযুক্ত হন এবং ভারতের ইতিহাসে তার শাসনামল নানা কারণে গুরুত্বপূর্ণ ছিল। এই নানা কারণে যে গুরুত্বপূর্ণ ছিল তার মধ্যে অন্যতম একটা কারণ ছিল আসলে 1905 সালের 1900 লর্ড কার্জনের শাসনামলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ছিল সেটা হচ্ছে 1905 সালের বঙ্গভঙ্গ, অর্থাৎ বাংলাকে আলাদা করে ফেলা। দেখি আমরা তার শাসনামলে কি কি হয়। তার শাসনামলে অন্যতম ছিল যে সমবায় সমিতি স্থাপন ও কৃষি ঋণ দান প্রদানের ব্যবস্থা করেন। লর্ড কার্জন যে ভারত উপমহাদেশের যে প্রায় 85% মানুষ কৃষিকাজের সঙ্গে জড়িত, এই কৃষি কাজটাকে আরো উন্নত করার জন্য তিনি একটা সমবায় সমিতি স্থাপন করেন এবং এই সমিতির মাধ্যমে কৃষকদের স্বল্প সুদে হোক বা বিনা সুদে ঋণ দানের ব্যবস্থা করেন। এরপরে লর্ড কার্জনের শাসনামলের উল্লেখযোগ্য ঘটনাগুলোর মধ্যে অন্যতম একটা ঘটনা ছিল কিন্তু তোমার হচ্ছে 1905 সালের বঙ্গভঙ্গ। 1904 সালে বিশ্ববিদ্যালয় আইন পাশ করেন। বিশ্ববিদ্যালয় আইন পাশ করেন মানে যে তিনি হচ্ছে তোমার বিশ্ববিদ্যালয় আইন পাশ করে ভারত উপমহাদেশের শিক্ষিত করার জন্য তিনি কতিপয় শিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় নির্মাণ করবেন, এই হিসাবে তিনি বিশ্ববিদ্যালয় আইন পাশ করেন। তিনি আরেকটা কাজ করেন যে ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণের ব্যবস্থা করেন। এই লর্ড কার্জন যদি ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণের ব্যবস্থা না করতেন তাহলে আমরা কিন্তু আজকে বরেন্দ্র জাদুঘরে যে হয়তো এই অবস্থা দেখতে পেতাম না। কারণ হচ্ছে একটা জায়গা থেকে একটা শুরু হলে সেটা সংস্কার হতে হতে আধুনিকতার রূপ নেয়, কিন্তু একটা জায়গা থেকে শুরু করতে হয়। সেই শুরুটাই করেছিলেন আসলে এই লর্ড কার্জন, যেটা হচ্ছে প্রাচীন নিদর্শনগুলো সংরক্ষণ, যেটা আমরা আসলে দেখে বুঝতে পারি যে এই সময় এই কাজগুলো ছিল। যেহেতু আমরা বা আমাদের শিক্ষক বা আমাদের শিক্ষার্থী যারা আমাদের সাথে আজকে ক্লাস শেয়ারিং করছো, তাদের ম্যাক্সিমামের জন্মই হয়তো 90 এর দশকের পরে। তার মানে 90 এর পূর্বে তারা কি হয়েছে তারা যদি সেই বিষয়গুলো শুধু শোনে বা যদি দেখার ব্যবস্থা থাকতো তাহলে তারা দেখলে কিন্তু আরো বেশি উপকৃত হতো। সেই জন্যই আসলে তিনি এই ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণের ব্যবস্থা করেন। আর বাংলা ভাগ করা হয়, বাংলার এক অংশ ইস্ট বেঙ্গল ও আসাম নিয়ে নতুন প্রদেশ গঠন করা হয়, যার রাজধানী করা হয় ঢাকাকে। অর্থাৎ এই যে 1905 সালে যে বঙ্গভঙ্গ করা হয়, এই বঙ্গভঙ্গের সময় আসলে বাংলার অঞ্চল ইস্ট বেঙ্গল এবং হচ্ছে আসাম নিয়ে যে নতুন প্রদেশ গঠন করা হয়, সেই নতুন প্রদেশের নাম দেওয়া হয় হচ্ছে নতুন প্রদেশের নাম হচ্ছে পূর্ব বাংলা। আর এই অঞ্চলে এই বাংলার এই ইস্ট বেঙ্গল ও আসাম এই অঞ্চলটার রাজধানী করা হয় আসলে ঢাকাকে। বোঝা গেল? তো ঢাকা করা হয় এই অঞ্চলের রাজধানী। এবং এইখানে যে যে ব্যাপারগুলো আছে, যে এইখানে এই যে ঢাকা যে রাজধানী করা হয়, তার মানে এক প্রশ্ন থাকতে পারে যে ঢাকা প্রথম কবে বাংলার রাজধানী হয়? ঢাকা প্রথম কিন্তু বাংলার রাজধানী হয় 1905 সালে। আর আমরা যদি প্রশ্ন করি যে ঢাকা কয়বার বাংলার রাজধানী হয়, মোট ঢাকা 5 বার বাংলার রাজধানী হয়, যেটা আমরা ধীরে ধীরে তোমাদেরকে শিখিয়ে দেব। আস্তে আস্তে বলবো, কারণ একবারে বললে এত কিছু মনে থাকবে না। বোঝা গেল? তার মানে এটা আর একটা অঞ্চল কি, ওই যে অঞ্চলটা ভারত বা ওই অঞ্চলগুলো নিয়ে আর একটা অঞ্চল করা হয়, যেটা হচ্ছে যার রাজধানী করা হয় কলকাতা এবং পরবর্তীতে দিল্লি। এবং সাম্প্রদায়িক তোষণ নীতি গ্রহণ করেন। সাম্প্রদায়িক তোষণ নীতিটা কি? সাম্প্রদায়িক যে তোষণ নীতি, ভারতের ব্রিটিশ সরকার সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির যে উদ্যোগ নিয়েছে তাতে তিনটি পর্যায়ে লক্ষ্য করা যায়। এটা প্রথম পর্যায় হচ্ছে প্রথমে মুসলিমদের আধিপত্য ধ্বংস, দ্বিতীয় পর্যায় হচ্ছে প্রশাসনে হিন্দু সম্প্রদায়ের আধিপত্য, এবং তৃতীয় হচ্ছে উচ্চ বর্ণের হিন্দুদের বিরুদ্ধে মুসলিম তোষণের পাশাপাশি পিছিয়ে পড়া হিন্দুদের সম্প্রদায়গুলোকে তোষণে। অর্থাৎ এই যে সাম্প্রদায়িক একটা বিভেদ সৃষ্টি করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেই কোম্পানিটাকে তারা হচ্ছে এই যে সাম্প্রদায়িকতাকে একসাথে করার চেষ্টা করা হয়। অর্থাৎ যে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো তারা সমস্যা সমাধানের চিন্তা করেন, আসলে শেষ পর্যন্ত সেটা হয়ে ওঠে না। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা আজকে এই পর্যন্তই আমি তোমাদের সাথে আলোচনা করলাম, কারণ বেশি আলোচনা করা যাবে না, যেহেতু আমাদের প্রথম বা দ্বিতীয় ক্লাস। যদিও আমরা যদি শ্রেণী কার্যক্রম শুরু হতো তাহলে আমরা প্রথম দ্বিতীয় বা তৃতীয় এরকম দুই তিনটা ক্লাস আমরা টেক্সটের মধ্যে অন্তর্ভুক্ত হতামই না, কারণ তোমাদের সাথে আমাদের আলোচনা, তোমাদের সাথে আমাদের বোঝাপড়া, তোমাদের সাথে আমাদের শেয়ারিং এর একটা ব্যাপার, বা আমরা তোমাদের যে বলবো যে এই ইতিহাসগুলো পড়তে হবে, এই ইতিহাসগুলো পড়া যাবে না,
বা এই বিষয়গুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে, আর এই বিষয়গুলো মাথায় রাখা যাবে না, এই বিষয়গুলো নিয়ে আমাদের বেশ আলোচনা সমালোচনা আমাদের প্রতিটা শিক্ষকই করে থাকেন। এবং এইখানে তোমাদের যে ভীতিগুলো কাজ করে, যে ভয়টা কাজ করে, এই ভয়টা থাকবে না। ঠিক এই জন্য আমরা আসলে প্রথমেই সামান্য ভাবে শুরু করার চেষ্টা করেছি, এবং অল্প 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 করে বা তোমাদের বোঝার উপযোগী করে। আমি জানি যে আমাদের মানবিক বিভাগের অধিকাংশ শিক্ষার্থী বিজ্ঞান বিভাগ থেকে আসা, ফলশ্রুতিতে একবারে যদি এত বেশি পড়ানো হয় তাহলে বুঝতে অসুবিধা হবে, পরবর্তীতে তাদের ইতিহাসে বা রেজাল্ট বা বলো বা ভবিষ্যতে অ্যাডমিশন বলো, এই বিষয়গুলোতে আমাদের একটু চাপ হয়ে যাবে। ফলশ্রুতিতে আমরা আসলে এই পর্যন্তই আজকে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝেছো। এর পরেও যদি এই আলোচনার মধ্যে কারোর যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কারো যদি কোনো জানার থেকে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের যে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের ফেসবুক পেজ বা ইউটিউব আছে, ফেসবুক পেজে কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের প্রশ্ন করবে। আশা করি তোমাদের সাথে আমরা কথা বলবো এবং তোমাদের প্রশ্নের সমাধান করব। প্রয়োজনে যদি লিখে সম্ভব না হয়, তাহলে মোবাইল নাম্বার দিয়ে দিলে মোবাইলে আমরা তোমাদের সাথে যোগাযোগ করে তোমাদের প্রশ্নের সমাধান করা হবে। তো সর্বোপরি আমি ধন্যবাদ জানাচ্ছি আমার নবাগত শিক্ষার্থীদের, ধন্যবাদ জানাচ্ছি রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের, এবং ধন্যবাদ জানাচ্ছি ইতিহাস বিভাগের, যে তোমাদের সাথে আমার এই অনলাইন ক্লাসের সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ সবাই।